ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে আমি পুরো কাউন্সেলিং প্রক্রিয়া সম্বন্ধে খুব সহজভাবে বুঝিয়েছি। আর যারা কাউন্সেলিং আজকে হচ্ছে, যাদের কাউন্সেলিং হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি, এখানে অনেকটা সমস্যা তৈরি হয়েছে। অনেকে বলছে এসটি এসসি ওবিসি নাকি, দেখো এখানে পুরো বিষয়টা আমি বলছি। আর এসটি এসসি ওবিসিদের কাউন্সেলিং কবে হবে, জেনারেলদের কাউন্সেলিং কবে হবে, আর আজকে তো রিজার্ভ ক্যাটাগরির তো কাউন্সেলিং হচ্ছেই। আর যারা মামলাকারী, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল, তাদের কাউন্সেলিং বা মেরিট লিস্ট কবে বেরোবে, এ নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, পুরো কাউন্সেলিং প্রক্রিয়ার যে জটিলতা একদম নিষ্পত্তি হয়ে যাবে। দেখো এখানে পুরো নোটিশটা তোমরা নিজে পড়ে দেখতে পারো। তো পুরো নোটিশটা পড়া সম্ভব না এখন, আমি পুরো নোটিশে কী বলা আছে সেটাই বলছি আমি এখন। দেখো এখানে নোটিশ ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, নোটিশ ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। এখানে রিজার্ভ ক্যাটাগরি যে বলেছে, এখানে রিজার্ভ ক্যাটাগরি বলতে এখানে প্যারা টিচার, এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান এবং পিএইচ, এই তিনটে ক্যাটাগরি কথা বলেছে। প্যারা টিচার, এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান আর পিএইচ, এই চারটে ক্যাটাগরি কথা বলেছে। এখানে এই চারটে ক্যাটাগরির মধ্যে মধ্যে তারাও ওবিসি এসটি এসসির মধ্যে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে থাকতেও পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই সব মূলত এই স্পেশাল ক্যাটাগরি, স্পেশাল রিজার্ভ ক্যাটাগরিগুলোরই কথা বলেছে। তো দেখো তাদের কাউন্সেলিং আজকে হচ্ছে, তাদের যে 15 তারিখে যে মেরিট লিস্ট বেরিয়েছিল এবং 16 তারিখে এই নোটিশটা বেরিয়েছিল, তাদের আজকে 16 তারিখে তার কাউন্সেলিংটা হচ্ছে। কাউন্সেলিং প্রক্রিয়া যে হচ্ছে, কীভাবে হচ্ছে, পুরো তথ্যটা এখানে দেওয়া আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এবং এই কাউন্সেলিং প্রক্রিয়া কখন থেকে হবে সেটাও এখানে দেওয়া আছে। দেখো তোমাদেরও যেটা এসটি এসসি ওবিসি বা জেনারেল ক্যান্ডিডেটদের কাউন্সেলিং হবে, বা মামলাকারীদের যে মেরিট লিস্ট হওয়ার পর তাদের কাউন্সেলিং হবে, পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটা কিন্তু সেম প্রসেসেই হবে। কিছুটা নিয়ম আলাদা আছে, শুধু ক্যাটাগরি ওয়াইজ সেটা নিয়মটা একটু আলাদা আছে, বা মিডিয়াম ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ একটু আলাদা আছে, কিন্তু বাকি সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু সবার জন্য একই রকমই হতে চলেছে। তো দেখো কিভাবে, তো এখানে টাইম যেমন 2টা থেকে কাউন্সেলিং প্রক্রিয়াটা শুরু হচ্ছে। তো এখানে তোমরা যেটা দেখবে যে রিজার্ভ ক্যাটাগরি বলতে এক্স সার্ভিসম্যান, তারপর এক্সামটেড ক্যাটাগরি, প্যারা টিচার আর পিএইচের কথা বলেছে। আর এখানে কতগুলো ডিস্ট্রিক্ট, যেমন প্রাইমারি টেস্ট 2000 পরীক্ষার সময় কতগুলো ডিস্ট্রিক্ট তারা কিন্তু ডিভাইডেড ছিল না, তারা কিন্তু একটা ডিস্ট্রিক্টে ছিল, যেমন বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান হয়েছে। আর এছাড়া যেমন অনেকগুলো ডিস্ট্রিক্ট যেমন এখানে দেওয়াই আছে, তোমরা দেখে নাও যে যে দা এখানে কয়েকটা ডিস্ট্রিক্ট বলে দিয়েছে। এখানে দেখো, এখানে কিন্তু পুরো ডিস্ট্রিক্টের কথাগুলো বলে দিয়েছে, যেমন জলপাইগুড়ি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, এগুলো আনডিভাইডেড ছিল। দ্য বোর্ড হ্যাজ ইনফ্লুয়েন্স দ্য অল এলিজিবল ক্যান্ডিডেট ইন অ্যাকর্ডিং উইথ দ্য কোড আনডিভাইডেড ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এই অংশটা পড়লেই তোমরা বুঝতে পারছো যে তাদের কিন্তু প্যানেলটা করবে আনডিভাইডেড ডিস্ট্রিক্ট হিসাবে, ঠিক আছে। বাকি আরও ডিটেলস এখানে বলা আছে। তো তাদেরকে কিন্তু সেই সব ডিস্ট্রিক্টের মধ্যেই প্যানেল করবে। আর যেমন বর্ধমান, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান ভেঙে দুটো হয়েছে। তো এখানে যাদের যেটা হোম ডিস্ট্রিক্ট, কারো যদি হোম ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান হয়, তাহলে সে পূর্ব বর্ধমানে আগে প্রিফারেন্স পাবে, সেখানে না হলে সে পাশের ডিস্ট্রিক্টে তার কাউন্সেলিং বা ক্যাটাগরি ওয়াইজ সে ভ্যাকান্সি পেতেই পারে, এটা কিন্তু বলেছে। আর পুরো দুটো বর্ধমানের মধ্যে দুটো ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যেও যদি সে চান্স না পায় কাউন্সেলিংয়ে, তাহলে তাকে স্টেট লেভেল কাউন্সেলিংয়ের জন্য তাকে সে প্রাইমারি বোর্ড এডুকেশন তাকে ডাকবে। এক কথায় ভয়ের কোনো কারণে সে কাউন্সেলিংয়ে, এক কথায় ডিস্ট্রিক্ট ওয়াইজ, হোম ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্টেট লেভেল ওয়াইজ কিন্তু তার ক্যাটাগরি বা ভ্যাকান্সি ওয়াইজ বা মিডিয়াম ওয়াইজ সে অবশ্যই প্যানেল হবে। এটাই কিন্তু এই নোটিশে বলেছে। এরপরে আমরা যে নোটিশটা দেখব, দেখো আজকের এই নোটিশটাতে কিন্তু এই কাউন্সেলিং সম্পর্কে কিন্তু এক্সামটেড ক্যাটাগরি কাউন্সেলিং সম্পর্কে আরও স্পষ্টভাবে বলে দিয়েছে। এখানে নোটিফিকেশান ফর কাউন্সেলিং ফর অ্যাপয়েন্টমেন্ট অফ নন এনমার্কড ক্যাটাগরি ক্যান্ডিডেটস, ঠিক আছে। একদম 16 তারিখে এখানে দেওয়াই আছে। দেখো 16 তারিখে যেটা কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান দিয়েছিল 16 তারিখে, সেই 16 তারিখের নোটিশের উপর এই নোটিশটা দিয়েছে যে তাদের যে নোটিশ, তাদের যে কাউন্সেলিং কোথায় কীভাবে হবে তাদের। দেখো এখানে পুরো ডিস্ট্রিক্টের নামগুলো দেওয়াই আছে, এখানে পুরো ডিস্ট্রিক্টের নামগুলো এখানে দেওয়া আছে, কার কোথায় কাউন্সেলিং হবে। এখানে দেখো শিলিগুড়ি, নেম অফ দ্য ডিস্ট্রিক্ট শিলিগুড়ি। এখানে দেখো 17/2/2021 প্রাইমারি স্কুল কাউন্সেলিং শিলিগুড়ি, ঠিক আছে। এক কথায় ডিপিএসসিতে কিন্তু তাদের কাউন্সেলিংগুলো হবে। এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তোমরা এখানে মিলিয়ে নাও, কার কোথায় কোন ডিস্ট্রিক্টে পড়েছে। যেসব এক্সামটেড ক্যাটাগরি বা রিজার্ভ ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান বা পিএইচ,
বা এক্সামের ক্যাটাগরির মধ্যে আছো তারা কিন্তু এইসব লোকেশানে গিয়ে তোমরা কিন্তু কাউন্সিলিংটা করবে। আর এখানে যে স্পষ্ট বলে দিয়েছে, এখানেও কিন্তু এই নোটিশে আবার কিন্তু এই কথাটা স্পষ্ট বলে দিয়েছে, তোমরা লক্ষ্য করো, তোমরা এটাই ফোকাস করবে। দেখো পুরো কাউন্সিলিংটা কিন্তু দেখো এমনভাবে হবে, সেটা বলেছে যে দ্য A4 মেনশন ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পশ্চিম মেদিনীপুর ওয়ার দ্যান আনডিভাইডেড, ঠিক আছে। এখানে বলেছে আনডিভাইডেড, পুরো কাউন্সিলিংটা কিন্তু আনডিভাইডেড ডিস্ট্রিক্ট অনুসারে কিন্তু হবে। এক কথায় দ্য বোর্ড এমপ্লয়মেন্ট অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ইন অ্যাকর্ডিংস উইথ দ্য কোডস অফ দ্য আনডিভাইড ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আনডিভাইডেড ডিস্ট্রিক্ট, কিন্তু তাদের অবিভাজিত জেলা অনুসারে কিন্তু তাদের কাউন্সিলিংটা হবে। কিন্তু তারা কিন্তু প্রিফারেন্স বা তাদের হোম ডিস্ট্রিক্ট, তার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যে ভেঙে দুটো হয়েছে, যেমন বর্ধমানকে ভেঙে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান হয়েছে, তাদের কিন্তু হোম ডিস্ট্রিক্ট, তাদের একদার ডিস্ট্রিক্ট ভেঙে দুটি অংশের মধ্যে তাদের যে অংশে, যে ডিস্ট্রিক্টের যে অংশটা তাদের হোম ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে, সেখানে কিন্তু তাদের প্রিফারেন্সটা আগে থাকবে, এটাই বলেছে। আর এখানে আর একটা কথা এখানে স্পষ্ট এখানে বলে দিয়েছে যে যারা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবেন তাদেরকে কিন্তু আধার কার্ড আর ভোটার আই কার্ড নিয়ে যেতে হবে। আর আরেকটা তোমরা কাজ করবে, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা যে মেরিট লিস্টে যেটা তোমরা রেজাল্টটা দেখেছো তার একটা প্রিন্ট আউট অবশ্যই হাতে রাখবে, এবং যাবতীয় ডকুমেন্টস অরিজিনাল রাখার চেষ্টা করবে, কারণ ডকুমেন্টস অনেক সময় অরিজিনালও লাগতে পারে। সেই জন্য তোমরা এই সব যাবতীয় ডকুমেন্টসগুলো ক্লিয়ার করে রাখবে এবং ভালো করে ব্যাগে করে নিয়ে যাবে। দেখো, অল ক্যান্ডিডেটস রিমাইনিং উইথ হেল্ড শ্যাল বি ক্লিয়ার অ্যাজ পার দ্য বাই দ্য বোর্ড, ঠিক আছে। এখানে কিন্তু বোর্ড থেকে এই কথাটা বলেই দিয়েছে যে পুরো দেখো উইথ হেল্ড শ্যাল বি ক্লিয়ার অ্যাজ পার রুলস বাই দ্য বোর্ড, ঠিক আছে। বোর্ডের কিন্তু রুলস অনুসারেই কিন্তু পুরো কাউন্সিলিং প্রক্রিয়াটা হবে। আর এটা কিন্তু হোম ডিস্ট্রিক্ট ওয়াইজে কিন্তু কাউন্সিলিংটা হবে। আনডিভাইডেড ডিস্ট্রিক্ট হলেও তাদের হোম ডিস্ট্রিক্টে কিন্তু প্রিফারেন্সটা থাকবে। এবার যদি কেউ হোম ডিস্ট্রিক্ট বা আনডিভাইডেড ডিস্ট্রিক্ট অনুসারে বা অবিভাজিত জেলা অনুসারে যদি তার মিডিয়াম বা ক্যাটাগরি ওয়াইজ যদি সে ভ্যাকান্সিতে যদি ফিল না হয়, তাহলে সে স্টেট ওয়াইজ কিন্তু সে স্টেট ওয়াইজ মিডিয়াম বা ক্যাটাগরি ওয়াইজ সে ভ্যাকান্সিতে সে এমপ্যানেল হবে। এটাই কিন্তু নোটিশে বলেছে। আর একটা নোটিশ আছে আজকের, সেটা হচ্ছে বর্ধমান নিয়ে, সেটাও বলছি। দেখো, আজকে যে নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে 17/2/2021, এই নোটিশে কিন্তু এটাই বলেছে যে নোটিফিকেশান ফর কাউন্সিলিং ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য নন এনমার্কড ক্যাটাগরি ক্যান্ডিডেটস, ঠিক আছে। 16 তারিখে যে নোটিশটা বেরিয়েছিল তার উপর ভিত্তি করে কিন্তু এই নোটিশটা বের করেছে। তো দেখো এখানে যেটা বলেছে যে 16 তারিখে যে নোটিশটা বেরিয়েছিল, সেই নোটিশে কিন্তু অল কনসার্ট দ্য কাউন্সিলিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট উইল বি কন্ডাক্ট ফর দ্য টেট 2014 কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড ক্যান্ডিডেটস, ঠিক আছে। এখানে বর্ধমান ডিস্ট্রিক্টের কথা বলেছে, এখানে ডিস্ট্রিক্ট কোড হচ্ছে 18, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, ঠিক আছে। তাদের কিন্তু এই 17/2/21 কিন্তু তাদের কাউন্সিলিংটা হচ্ছে। আর এখানে যেটা বলেছে যে যা বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, ঠিক আছে, হেড অফিস বিসাইড দ্য টাউন হল 64 জিটি রোড, ঠিক আছে। এখানে ঠিকানাটা বলে দিয়েছে। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের আনডিভাইডেড ডিস্ট্রিক্ট অনুসারে কিন্তু তাদের একটা জায়গায় কিন্তু তাদের কাউন্সিলিংটা হচ্ছে। তো দেখো এখানে আরেকটা কথা যেটা বলেছে দ্য এমপেল, দেখো বলছে দ্য প্যানেল ক্যান্ডিডেটস অফ বেঙ্গলি মিডিয়াম উইল বি অ্যাটেন্ড দ্য কাউন্সিলিং ওয়ান রিসিভড ইমেল বা SMS, ঠিক আছে, ডিউ টু কোর্স, এখানে কিন্তু বলে দিয়েছে। আর এখানে বলেছে যে ক্যান্ডিডেট বলছে, এখানে আরেকটা বিষয় যেটা বলেছে অ্যাগিন, দেখো দ্য ক্যান্ডিডেটস পূর্ব বর্ধমান অ্যান্ড পশ্চিম বর্ধমান হ্যাভ বিন মেরিট লিস্টেড অ্যাকর্ডিং টু দ্য টেট 2014 রোল নাম্বার, দ্য ফার্স্ট 2 জিডিট সাসেস রোল ডিস্ট্রিক্ট কোডস অ্যাজ দ্য ওয়ার দ্য টাইম অফ হোল্ডিং টেট 2014, ঠিক আছে। তাদের যে ডিস্ট্রিক্ট কোড সেটা কিন্তু প্রাইমারি টেট 14 সালের যেটা কোড ছিল সেটাই থাকছে। আর এখানে যেটা এমফোর্স মেনশন ডিস্ট্রিক্ট যেটা বলেছে, এটা তোমরা দেখে নাও, যে বলছে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান ওয়ার আনডিভাইডেড, দ্য বোর্ড হ্যাজ এমপেল এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাকর্ডিং টু দ্য আনডিভাইডেড ডিস্ট্রিক্ট। এটাই কিন্তু এখানেও বলে দিয়েছে যে পুরো কাউন্সিলিংটা কিন্তু আনডিভাইডেড ডিস্ট্রিক্ট অনুসারে হবে। এক কথায় ডিস্ট্রিক্ট ভেঙে যাওয়ার আগে, এক কথায় যে বর্ধমান ডিস্ট্রিক্ট ছিল সেই বর্ধমান ডিস্ট্রিক্ট অনুসারে কিন্তু তাদের কাউন্সিলিংটা হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কাউন্সিলিংয়ের রুলস, যে তাদের
যে ডিস্ট্রিক্টগুলো ভেঙে যাওয়ার আগে যেটা ছিল সেটা অনুসারে কিন্তু তাদের কাউন্সিলিং হবে। এবার সে তার হোম ডিস্ট্রিক্ট ভেঙে যাওয়া অংশের মধ্যে হোম ডিস্ট্রিক্টে সে চান্স না পেলে বা কাউন্সিলিংয়ে এমপ্যানেল না হলে সে তার পাশের ডিস্ট্রিক্টের যেটা ভেঙে যাওয়া অংশে দ্বিতীয় অংশে সেখানে সে এমপ্যানেল হতে পারে। আর সেখানেও যদি না হয় মিডিয়াম বা ক্যাটাগরি ওয়াইজ, তাহলে সে স্টেট লেভেল কাউন্সিলিংয়ে ডাকা হবে। এক কথায় সে কাউন্সিলিংয়ে অবশ্যই থাকবে। এটাই কিন্তু কাউন্সিলিংয়ে পুরো বিষয়টা বলা হয়েছে। এরপর যে গুরুত্বপূর্ণ কথাগুলি হচ্ছে সেটা হচ্ছে মামলাকারীদের জন্য বা অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের যে মেরিট লিস্ট বের হয়নি, এক কথায় 1216টি শূন্যপদ তাদের জন্য রেখে দেওয়া হয়েছে। এক কথায় 15,284 জনের টোটাল মেরিট লিস্ট বের হয়েছে টোটাল সমস্ত ক্যাটাগরিগুলো নিয়ে। এবং এসটি, এসসি, ওবিসি এবং জেনারেলদের কাউন্সিলিং কবে হবে পুরো আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে পুরো আপডেটটা পেয়ে যাবে। তো এখানে চ্যানেলে সবাই থাকো এবং ভিডিওটা লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে পুরো আপডেটটা তোমরা পেয়ে যাবে। এবং সাথে সাথে আপডেটগুলো দেওয়া হবে কাজ কখন কীভাবে কাউন্সিলিংগুলো হবে এবং পুরো তথ্যগুলো দেওয়া হবে এই ভিডিওতে এবং এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো এখানে যারা এসটি, এসসি, ওবিসি আছে তাদের কিন্তু কাউন্সিলিং বা জেনারেলদের কাউন্সিলিং কিন্তু এই এক্সামটেড রিজার্ভ ক্যাটাগরির পরে কিন্তু তাদের কাউন্সিলিংটা শুরু হবে। আর দেখো যারা মামলাকারী বা ক্যাশ পিটিশনার ছিল তাদের জন্য যে অফলাইন অ্যাপ্লিক্যান্ট যে আছে এখানে, বা যারা অ্যাপ্লিক্যান্ট যারা ফর্ম ফিল আপ করেছিল, এখানে দেওয়া আছে 738, 738 এবং টোটাল যে শূন্যপদ যে 1216টি সেখানে। এবং এছাড়া আরও যে ক্যাশ পিটিশনাররা আছে তাদের যে তাদের যে তাদের যে আবেদন এবং তারা যে আরও 6 নম্বর বেশি পেলে তারা যে পাশ করতে পারে সেই অনুসারে কিন্তু 1216টি শূন্যপদ কিন্তু তাদের জন্য রেখে দেওয়া আছে। তো এখানে স্পষ্ট বলে দিয়েছে, তোমরা লক্ষ্য করো এই অংশটা, এই প্যারাটাতে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে তাদের যে 1216 যে শূন্যপদ রেখে দিয়েছে সেটা কিন্তু এই প্যারাটাতে স্পষ্ট করে বলা আছে। তোমরা একটু লক্ষ্য করো এখানে, দেখো এখানে পুরো অংশটা পড়লেই বুঝতে পারবে যে এখানে যতগুলো মামলা হয়েছিল এখানে একটা মামলা দেওয়া আছে। দেখো প্রতিভা মণ্ডল ভার্সেস এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। এখানে বলছে সিমিলার আদার অর্ডার ভেরিয়াস আদার রিট পিটিশনার এবং ম্যাটার উইল বি অপারেট ইন হুইচ ম্যানার ইজ পেন্ডিং ফর কনসিডারেশন ইন দ্য অনারেবল হাইকোর্ট অফ কলকাতা। ঠিক আছে, এখানে কিন্তু এই পুরো ভ্যাকেন্সিটা দেখো পেন্ডিং করা আছে। এক কথায় হাইকোর্ট অফ কলকাতা, অনারেবল হাইকোর্ট অফ কলকাতা। ঠিক আছে, এখানে কিন্তু পুরো হাইকোর্টের উপর কিন্তু এই ভ্যাকেন্সিটা শূন্যপদটা এক কথায় পড়ে আছে, কারণ এখানে পেন্ডিং হয়ে আছে। কারণ এখানে হাইকোর্টের অর্ডার ছাড়া কিন্তু তাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বের হবে না। এক কথায় কোর্ট কী রায় দেয় তোমরা প্রতিনিয়ত আপডেট নিতে থাকো। এখানে আপডেট অবশ্যই পাবে এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে রাখো এবং আপডেট পাওয়ার সাথে সাথে তোমরা জানতে পারবে। তো দেখো যাদের মেরিট লিস্ট বের হয়নি তাদের কিন্তু পুরো কোর্টের উপরেই নির্ভর করছে, কারণ কোর্টের উপরে পুরো 1216টি শূন্যপদ কিন্তু তাদের কোর্টের উপরেই কিন্তু পড়ে আছে। এক কথায় কোর্টের অর্ডার অনুসারে কিন্তু, বা কোর্টের অর্ডার অনুসারে তারা 6 নম্বর বেশি পেতে পারে, বা কোর্টের অর্ডার অনুসারেও এরকম হতে পারে তাদের 6 নম্বর যাচাই করা হবে, কোর্ট অর্ডার দেবে, তারপর সেই মেরিট লিস্টটা কিন্তু বেরোতে পারে, এমনটাই খবর। তো পুরো আপডেট তোমরা পেয়ে যাবে। তো এটাই হচ্ছে তাদের কিন্তু কোর্টের অর্ডার ছাড়া বা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট এর অর্ডার ছাড়া কিন্তু তাদের মেরিট লিস্ট কবে বেরোবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ সেটা কলকাতা হাইকোর্টে বলবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলকে সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অসংখ্য ধন্যবাদ।